আসসালামু আলাইকুম। আমাদের ত্রিকোণমিতির দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি ভাইয়া। প্রথমে আমরা একটা বেসিক ডিসকাশন করবো, এটা হচ্ছে উন্নতি কোণ কি, অবনতি কোণ কি। আচ্ছা, এভাবে আমরা ডেফিনেশন দিয়ে যদি পড়তে যাই তাহলে বিষয়টা একটু ঝামেলা। আমি ডেফিনেশনটা লিখে দিছি, আমরা ডেফিনেশন দিয়ে শিখবো না। দেখেন, আমি এবি একটা সরলরেখা নিলাম, এটা কি ভূমির সমান্তরালে। আচ্ছা, এখানে আমি একটা বিন্দু নিলাম ও। আচ্ছা, আমার এই জায়গায় একটা কোণ উৎপন্ন হইতে পারে, এখানে একটা কোণ উৎপন্ন হইতে পারে। যদি বিষয়টা এমন হয়, আমি ভূতলের উপরের কোনো বিন্দু থেকে, যে উপরের কোনো বিন্দু, যে উপরের কোনো বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হবে, উপরের কোনো বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হবে সেটারে আমি বলতেছি উন্নতি কোণ। আর নিচের কোনো বিন্দু থেকে, যে নিচের কোনো বিন্দু থেকে যেই কোণটা উৎপন্ন হবে সেটার আমি বলতেছি অবনতি কোণ। তাহলে আমার সামারি হচ্ছে কি, আমি ভূমি সমান্তরালে যদি একটা সরল রেখা এবি নেই, এই ও বিন্দুটা উপরে যেই কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে উন্নতি কোণ, নিচে যেই কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমার এইটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে আমার উন্নতি কোণটা হচ্ছে কি কোণ পি ও বি, এটা হচ্ছে আমার উন্নতি কোণ। আর কোণ কিউ ও বি এটা হচ্ছে আমার অবনতি কোণ। তাহলে উপরে যেই কোণটা হচ্ছে এটা হচ্ছে আমার উন্নতি কোণ, নিচে যেই কোণটা হচ্ছে এটা হচ্ছে আমার অবনতি কোণ। এতটুকু জানলেই যথেষ্ট, এর বেশি জানার কোনো দরকার নাই। তাহলে ডেফিনেশনটা চাইলে সবাই একটু স্ক্রিনশট রাখতে পারেন। মনে রাখার সিস্টেমটা কি, আমরা উপরে যেই কোণটা পাচ্ছি সেটা উন্নতি, নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবনতি। কেউ চাইলে সংজ্ঞাটা হচ্ছে ডেফিনেশনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, এইবার আসেন আমাদের মূল পড়া শুরু। আমি পড়ানো শুরু করব টাইপ 1 থেকে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটা খুব ইজি ক্লাস। যদি বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস। পুরা ক্লাসটাই হচ্ছে আমাদের বেসিক ক্লাস, বুঝতে পারলে খুব মজার ক্লাস। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1 এক্সাম্পল নাম্বার 1। টাইপ 1 এক্সাম্পল নাম্বার 1। টাইপ 1 হচ্ছে আমার ইম্পর্টেন্ট টু নো। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। টাইপ 1-এ আপনার শুধু 2টা এক্সাম্পল করলে আপনি সবগুলো এক্সাম্পল পারবেন, সুতরাং একটু মনোযোগ দেন। আচ্ছা, আপনার বলছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি নির্দিষ্ট স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটির থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করুন। আচ্ছা, প্রথমে আমরা একটু বিষয়টা বুঝি। সবাই ছবিটা আমি কিভাবে আঁকছি এটা আমি বলে দিচ্ছি, সবাই একটু ফিগারটা মার্কিং করেন, আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। এ বি এটা হচ্ছে আমার ও, এখানে উৎপন্ন হয়েছে কোণ 30 ডিগ্রি। আমি পুরো জিনিসটাই বুঝিয়ে দিতেছি। এ ও বি ইকুয়াল টু 30 ডিগ্রি, এই ও বি সমান সমান হচ্ছে এক্স, এই এ বি ইকুয়াল টু হচ্ছে 26 মিটার, এই বি হচ্ছে মিনারটির পাদবিন্দু।
আচ্ছা ভাইয়া, এবার আমরা পুরো বিষয়টা ফিগারটা আমরা ছবির সাহায্যে বুঝি। একটা মিনারের পাদদেশ থেকে, মনে করেন এই হলো একটা মিনারের পাদদেশ, পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের, কিছু দূরে আচ্ছা কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আমরা কি শিখছি ভাইয়া, প্রশ্নটা বোঝেন, এই ছবিটা আমি কিভাবে আনলাম। একটা মিনারের, এই হলো মনে করেন মিনারের পাদদেশ, এই পাদদেশ থেকে কিছু দূরে গেছেন, যাওয়ার পর বলছে মিনারটি শীর্ষের উন্নতি কোণ মানে কি, আমরা এই শিখছি না যে উপরের কোণটা উৎপন্ন হচ্ছে, উন্নতি কোণ বলছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, তারপর বলছে মিনারটির উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে এই হলো মিনারের উচ্চতা, এই উচ্চতাতে আছে কত, 26 মিটার। যদি উচ্চতা 26 মিটার হয়, তাহলে মিনারটি থেকে, তাহলে এই মিনারটি থেকে এই স্থানের দূরত্ব কত, মানে এইটার দূরত্ব চাইছে। সবাই কি গল্পটা বুঝছেন? আমাদের ছবিটা আমি কিভাবে প্রশ্ন দিয়ে আনলাম, এটা কি বুঝছেন? এইটা বোঝা গেল এই চ্যাপ্টারের খেলা। তাহলে আমরা পুরো বিষয়টা আবার বুঝি। এই হলো একটা মিনারের পাদদেশ থেকে বসে কিছু দূরে, চাইলে আপনি এদিকেও নিতে পারেন, ছবিটা যে এইরকমই হইতে হবে এমন কোনো কথা নেই, এরকম হলেও সমস্যা নাই, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিছু দূর গেছে, যাওয়ার পর বসে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। উচ্চতা বসে 26 মিটার, তাহলে এই উচ্চতা কত, 26 মিটার। মিনারটি থেকে ওই স্থানের দূরত্ব, এই হলো মিনার, এই মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, এই বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা ফিগারে বসাই, তাহলে বিষয়টা কি, এই হইলো আমার মিনারের পাদবিন্দু। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর যে উন্নতি কোণ উৎপন্ন হয়েছে এটা কি 30 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে উচ্চতাটা দেওয়া আছে কত, 26 মিটার। আমরা এগুলাকে এখন পয়েন্ট আউট করলাম কিভাবে, এ বি ও, চাইলে এটারে এ বি সিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে মার্কিং করতে পারবেন। তাহলে দেখেন আমি একটা কোণ পাইলাম, আমরা শিখছি কি অলওয়েজ কোণ যেটা এটা মাঝখানে থাকে। তাহলে কোণ এ ও বি এটা দেওয়া আছে আমার 30 ডিগ্রি, এ বি দেওয়া আছে আমার 26 মিটার, চাইছে এইটার মান কত, মানে ও বি কত। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, আমার কোণ দেয়া আছে মানে কি, আমি এটা ত্রিকোণমিতিক অনুপাতে নেব। এটা কিসে নেব, এইটা হলো আমার লম্ব, এইটা হচ্ছে আমার ভূমি। তার মানে লম্ব দেয়া আছে, ভূমি চাইছে, কোণ দেয়া আছে, তার মানে কি ট্যান কোণ এ ও বি সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে বা ট্যান 30 সমান এ বির মান দেয়া আছে 26, ও বি চাইছে, যা চাইছে ম্যাথমেটিক্সে তারে আমরা ধরি কি, এক্স। তাহলে ট্যান 30 মানে হচ্ছে 1/√3, এটা সমান কত, 26/x। তাহলে বা x = 26√3। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি, গল্পটা খুব সহজ। প্রথমে আপনার ছবিটা বানাইতে হবে, বানানোর পর দেখতে হবে আপনার কোন সম্পর্ক আছে, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে আমার অতিভুজ। এখন দেখবেন আপনি কোন সম্পর্কে যাবেন, সাইনে যাইতে লিখি লম্ব আর অতিভুজ, কজে যাইতে লিখি ভূমি আর অতিভুজ, টেনে যাইতে লিখি লম্ব আর ভূমি। এবার দেখবেন আপনি কি দেয়া আছে লম্ব, চাইছে কি ভূমি, তাহলে লম্ব দেয়া আছে, ভূমি চাইছে, তাহলে আলটিমেটলি বাইর করতে হবে কি, টেন। সবাই কি আমার কথা বুঝছেন? 1 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন, আমরা অনেক কিছুই বুঝে গেছি। লেখেন এক্সাম্পল 1 ডান। লেখালেখি কিভাবে লিখবেন আমি শীটে লিখে দিছি, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান। না কোনো সমস্যা নাই, ছবি ভাই আমি একটু লেফটি, সমস্যা লই দিয়া আপনি ছবি এই অ্যাঙ্গেলে আঁকেন, শোনেন রে ভাই, আপনি একটা সমকোণী ত্রিভুজ আঁকবেন, সোজা বাংলা আপনি এই ধরনের কোশ্চেন আসলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবেন। এইটা যেই কথা এইটাও সেই কথা। আমি ভাইয়া এই অ্যাঙ্গেলে একটু বেশি কমফোর্ট ফিল করি, কথা কি বুঝছেন? মানে আমার এই অ্যাঙ্গেলে লেখার থেকে, আপনারা তো দেখেন আমি এখানে বেশি লিখি তাই না, ওই সাইড একটু কম লিখি। আচ্ছা, এক্সাম্পল 1 আমরা সবাই বুঝছি। আচ্ছা, এইবার আসেন আমরা এক্সাম্পল 5 করব। এক্সাম্পল 1 আমরা বুঝছি, এবার আসেন এক্সাম্পল 5।
আচ্ছা এক্সাম্পল 5। আচ্ছা ভাই আমি ছবিটা আইকা দিচ্ছি প্রথমে, তারপর আমি ছবিটা ধরে ধরে বুঝাই, এটা আমার জন্য বেশি ইজি আপনাদের বুঝাইতে। মার্কিং গুলো সবাই সবার ইচ্ছা মতো করতে পারেন। আচ্ছা এবার আসেন আমরা 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলছে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের সাথে স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করুন। খুব মনোযোগ সহকারে বোঝেন। আমরা বলছি কি যখনই আমার হচ্ছে দূরত্ব উচ্চতা বিষয়ে কোনো কোশ্চেন আসবে মাথায় রাখেন সমকোণী ত্রিভুজ দিয়ে খেলতে হবে, কারণ তা নাহলে আপনি ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে নেবেন কিভাবে। তাহলে আমার খেলাটা হচ্ছে আমি সমকোণী ত্রিভুজের দিকে যাব। আচ্ছা তাহলে কিছু না বুঝলে চোখ বন্ধ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবেন যদি কিছু না বোঝেন। আচ্ছা এবার কি বলছে, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করছে কত? 45। 18 মিটার দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য কত? 18 মিটার। আচ্ছা মইয়ের দৈর্ঘ্য চাইছে কি উচ্চতা, দেয়ালটির উচ্চতা। আচ্ছা ভাই উচ্চতা মানে কি? লম্ব, এই যে এইটা, তাহলে আমার এইটা চাইছে। আচ্ছা এরপর কি বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার, তাহলে মইয়ের দৈর্ঘ্য কি এইটা? তাহলে এটা হচ্ছে আমার মইয়ের দৈর্ঘ্য। তাহলে মইয়ের দৈর্ঘ্যতে আছে কত? 18 মিটার। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য ভূমির সাথে এই যে এখানে এখানে কত কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা তাহলে আমি এবার একটু মার্কিং করি, আপনার এগুলো যে কোনো ভাবে খুশি মার্কিং করা যায়। তাহলে আমার আলটিমেটলি গল্পটা কি? আমার গল্প হচ্ছে আমার ওবি দেয়া আছে 18 মিটার, আমার কোণ এওবি দেয়া আছে 45 ডিগ্রি, চাইছে আমার এবি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা তার মানে আমার লম্ব চাইছে, অতিভুজ দেয়া আছে, একটা কোণ দেয়া আছে, লম্ব চাইছে, অতিভুজ দেয়া আছে, তাহলে সম্পর্ক কি? সাইন। তাহলে সাইন কোণ এওবি সমান সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন ভ্যালু বসায় দিবেন, গান শেষ। তাহলে আমাদের সামারিটা কি? সামারিটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ যদি কখনো পরীক্ষায় আসে আপনার কাজ হলো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে খেলা। আপনি প্রশ্নটা পড়ে বুঝবেন। 1 নম্বর কোশ্চেনটা আমরা কোশ্চেন দিয়ে কিন্তু বুঝে গেছি, যদি 5 নম্বর কোশ্চেন দিয়ে সবাই বুঝবেন। যদি কেউ কম বোঝেন তখন একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। আইকা পাইছি কি 18 মিটার দৈর্ঘ্য একটি মই। এখন প্রশ্ন হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 18 মিটার আর উচ্চতা চাইছে, এখন কোনটা লম্ব আর কোনটা অতিভুজ? উচ্চতা মানে কি? এইটা, দ্যাট মিনস হচ্ছে লম্ব চাইছে। তাহলে বাকিটা অটোমেটিক কার দৈর্ঘ্য? মইয়ের দৈর্ঘ্য। আচ্ছা এইবার বলছে কি এই মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই হলো আমার ভূমি, এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে উন্নতি কোণ, তাহলে 45 ডিগ্রি। এখন আমার কাছে চাইছে উচ্চতা, মানে লম্ব চাইছে, দেয়া আছে কি? অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দেয়া থাকলে সম্পর্ক হবে কি? সাইনের। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখালেখিগুলো আমি শিটে যেভাবে লিখে দিছি ঠিক সেভাবেই লিখবেন। টাইপ 1 পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি হচ্ছে টাইপ 2, এটা আরো সোজা টাইপ 2। সবাই যদি টাইপ 1 বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এবার আসেন ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইপ 2। আমি প্রথমে বেসিক দিয়ে বুঝাবো, তারপর যদি কেউ বেসিক না বোঝেন তার একটা শর্টকাট শিখিয়ে দেবো। টাইপ 2 পরীক্ষা আসার মতো, টাইপ 2 পাশে লেখেন মাস্ট টু নো। টাইপ 2 অনেকবার আসছে, একটা ম্যাথ পারলে, এখানে আমি ম্যাথ দিছি মোট 7টা, 8টা ম্যাথই পারবেন। আমি প্রথমে মূল বেসিক দিয়ে করাচ্ছি, তারপর যদি কেউ কোনো কারণে বেসিকটা ধরতে সমস্যা হয় তার আমি শর্টকাটটা শিখিয়ে দেবো, যে এই
টাইপ 2 এর যে কোনো ম্যাথ আপনি না বুঝলেও পরীক্ষায় কিভাবে অ্যান্সার করে আসবেন, ঠিক আছে? তাহলে ভাই প্রথমে আমরা একটু জেনুইন নিয়মটা শিখি, তারপর না হয় শর্টকাটে যাব। সবাই খুব মনোযোগ সহকারে 1 নম্বর কোশ্চেনটা দেখেন। আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। আচ্ছা আমি তো ভাই ছবিটা আগে করি, তাহলে আমার বুঝাইতে একটু সুবিধা হবে আপনাদের। তারপর আমি দেখাই দিতেছি শর্টকাট, বেসিক দিয়ে ছবি কেমনে আঁকবেন এটাও দেখাই দেবো, শর্টকাট দিয়ে কেমনে ছবি আঁকবেন এটাও দেখাই দিতেছি। এ বি সি ডি, এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা ভাই প্রথমে আসেন আমরা পুরো বেসিক দিয়ে ছবিটা বুঝি। এই হলো আমার মূল ছবি, এই ছবিটা আমি কিভাবে প্রশ্ন দিয়ে আনবো। আচ্ছা ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। আচ্ছা প্রশ্ন খুব মনোযোগ সহকারে পড়েন। ভূতলের কোন স্থানে, ভূতলের কোন স্থানে, আচ্ছা কোন স্থান মানে কি, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, যে কোনো একটা স্থান নিলাম। এই স্থানের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এই স্থানের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা উন্নতি কোণের যে ডেফিনেশন শিখছি, খুব মনোযোগ দিয়ে বুঝছেন। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম, ভূতলের কোন স্থানে, এটা এই জায়গায় পয়েন্ট নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, যে কোনো এক জায়গায় নিতে পারেন, নিলাম। বলছে ভূতলের কোন স্থানে একটি স্তরের বা স্তম্ভের, এটা স্তম্ভ হবে স্তরের না, স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। আচ্ছা নিলাম। ওই স্থান থেকে 25 মিটার পিছনে, এই স্থান থেকে 25 মিটার পিছনে, 25 মিটার পিছনে, 25 মিটার পিছনে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এইখান থেকে 25 মিটার পিছনে এই জায়গার উন্নতি কোণটা হয় 30 ডিগ্রি। এই পর্যন্ত ঠিক আছে? প্রথমে কি বলছে, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি হচ্ছে 60 ডিগ্রি, নিলাম 60 ডিগ্রি। আচ্ছা তারপর বলছে এখান থেকে 25 মিটার দূরে, 25 মিটার দূরে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এবার বলছে স্তম্ভটির উচ্চতা কত, উচ্চতা মানে কি, এইটা কত, এই যে এই হলো উচ্চতা ইজ টু হোয়াট, এই হলো আমাদের ছবি যদি আমরা প্রশ্ন বুঝে থাকি। আচ্ছা এইবার আসেন এই ছবিটারে আমরা একটু সুন্দর করে সাজাই। সাজাবো মানে কি, মার্কিং করব। কি কি মার্কিং করব দেখেন, এটারে দিলাম এ, এটারে দিলাম বি, এটারে দিলাম সি, এটারে দিলাম ডি। আচ্ছা তাহলে আমি এইটারে দিলাম এ, এটারে দিলাম বি, এটারে দিলাম সি, এটারে দিলাম ডি। আচ্ছা তাহলে একটা আমরা কোণগুলো বাইর করি। এই জায়গার কোণটা হচ্ছে কি, কোণ এ সি বি, এটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আর এই যে কোণটা, এই 30 ডিগ্রি, এটা হচ্ছে কি কোণ এডিবি, কোণ এডিবি, এটা দেয়া আছে কত, 30 ডিগ্রি। আচ্ছা এতটুকু কি সিডি, তাহলে সিডি সমান সমান দেয়া আছে কত, 25 মিটার। এতটুকু কি জানি না, ম্যাথমেটিক্সে জানি না, তার সমান সমান ধরলাম কি এক্স, তাহলে বিসি সমান সমান এক্স, সাইসি উচ্চতা এসি ইকুয়ালস টু হোয়াট। সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, এই একটা ছবি দিয়ে এত কঠিন ম্যাথ আমরা কেমনে সোজা বানাবো। আমরা কি ফিগারটা বুঝছি কিনা, প্রথম খেলা ফিগার বুঝছেন কিনা। যদি সবাই ফিগার বুঝে থাকেন লেখেন ফিগার ডান। এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট টাইপ ভাইয়া, একটা ম্যাথ পারলে সবগুলো ম্যাথ পারবেন। খুব মনোযোগ সহকারে দেখেন, আমি খুব ইজি করে বুঝাচ্ছি। আগে লেখেন ফিগার ডান হয়েছে কিনা। সবাই যদি ফিগারটা বুঝে থাকেন লেখেন এফ ডান। আচ্ছা ফিগার ডান হয়েছে। এবার আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। আচ্ছা ভাইয়া, যখন আমার উন্নতি কোণ একটা ছিল তখন আমি সমকোণী ত্রিভুজ পাইছি একটা, যখন আমার উন্নতি কোণ দুইটা আমি সমকোণী ত্রিভুজ পাইছি দুইটা। কিভাবে দেখেন, এই হইলো আমার একটা সমকোণী ত্রিভুজ, লক্ষ্য করেন এই হইলো আমার একটা সমকোণী ত্রিভুজ, এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ না? আচ্ছা এই একটা আমার সমকোণী ত্রিভুজ, আবার আবার এই একটা আমার সমকোণী ত্রিভুজ। তাহলে আমি মোট সমকোণী ত্রিভুজ পাইছি কয়টা, দুইটা। একটা হচ্ছে আমার এইটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ,
আরেকটা হচ্ছে এই হলো আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আপনি এই সমকোণী ত্রিভুজটা চিন্তা করেন, এই সমকোণী ত্রিভুজটা। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে আমার এবি চাইছে, এবি মানে কি লম্ব। আচ্ছা, এবি চাইছে, এই পুরাটা হচ্ছে আমার ভূমি, ভূমি কি পুরাটা হচ্ছে ভূমি, তার মানে ভূমি হচ্ছে কি বিডি। আমি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে এবার কাজ করতেছি, তাহলে আমার লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিডি। তাহলে আমরা কোন সূত্রে যাব ভাইয়া প্রথম ফিগারের জন্য? ট্যান। তাহলে ট্যান এডিবি, ট্যান এডিবি এটা সমান সমান কি আমার লম্ব বাই ভূমি, ভূমি লম্ব বাই ভূমি মানে কি এবি ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, এখন আপনি এবি রে ধরছেন কি এইচ, তাহলে লেখেন এইচ। আচ্ছা, বিডি মানে কি ভাইয়া? বিডি মানে হচ্ছে বিডি, বিডি মানে হচ্ছে সিডি প্লাস বিসি। বিডি মানে হচ্ছে কি সিডি প্লাস বিসি। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে বিডি সমান সমান হচ্ছে কি সিডি প্লাস বিসি। তাহলে আমার সিডির মান দেওয়া আছে কত 25, আর বিসি রে ধরছি কি আমি এক্স। তাহলে বিডি মানে কি 25 প্লাস এক্স, 25 প্লাস এক্স। তাহলে ট্যান কোণ এডিবি ট্যান 30, ট্যান 30 সমান সমান কি এইচ ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? এখন ট্যান 30 মানে কি 1/√3, ট্যান 30 মানে হচ্ছে 1/√3, এটা সমান সমান কি এইচ ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। তাহলে ফাইনালি এইটা যদি আমরা সলভ করি আমরা একটা সামথিং কিছু পাবো, এক্স প্লাস 25 সমান সমান √3h। এইটা তো আমরা সবাই বাইর করতে পারবো, এই ক্যালকুলেশনকে আমার শেখানোর দরকার আছে? এই আর গুণ করবেন, গুণ করে হচ্ছে আপনি এক্স এর একটা মান রাখবেন, এটাকে আমার শেখানোর দরকার আছে? তাহলে আমার প্রথম গল্প কি, আমি এই ত্রিভুজটা নিয়ে খেললাম, এখান থেকে আমি কি পাইছি, এইটা হইলো আমার লম্ব, এই পুরাটা হচ্ছে আমার ভূমি। লম্ব হচ্ছে আমার এবি, এবি হচ্ছে আমার লম্ব, আর বিডি হচ্ছে আমার ভূমি। আচ্ছা, এই বিডি মানে কি বিসি প্লাস সিডি, বিসি ধরলাম এক্স, সিডি ধরলাম 25, ট্যান 30 মানে 1/√3, আর গুণ করলে ফাইনালি আমি একটা সমীকরণ পেলাম এক্স প্লাস 25 সমান সমান কি √3 ইন্টু এইচ। তার মানে আমার যখন উন্নতি কোণ একটা ছিল তখন সমকোণী ত্রিভুজ পেয়েছি একটা, উন্নতি কোণ দুইটা, তাহলে সমকোণী ত্রিভুজ পাবো কটা? দুইটা। এখন আসেন সেকেন্ডটা নিয়ে খেলি। এইবার হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে আমার ভূমি। তাহলে লম্ব আর যদি ভূমি দেয়া থাকে, খুব মনোযোগ সহকারে শোনেন, লম্ব আর যদি ভূমি দেয়া থাকে তাহলে কি ট্যান, লম্ব আর যদি ভূমি দেয়া থাকে ট্যান, তাহলে ট্যান কোণ এসিবি সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, তাহলে ট্যান 60 সমান সমান এবি রে ধরছি আমি এইচ, বিসি রে ধরছি এক্স, তাহলে ট্যান 30 মানে হচ্ছে √3, তাহলে √3 সমান সমান কি এইচ বাই এক্স। তাহলে এইচ সমান সমান কত √3 ইন্টু এক্স। এটা হলো সমীকরণ নাম্বার 2। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমরা কি করলাম, এই একটা সমকোণী ত্রিভুজ থেকে একটা সম্পর্ক পাতাইলাম। আচ্ছা, আবার এই একটা সমকোণী ত্রিভুজ থেকে আরেকটা সম্পর্ক আনলাম। মানে টাইপ 1 এর যদি ম্যাথ চিন্তা করেন, টাইপ 1 এ এইটা একটা ম্যাথ ছিল, তাই না? টাইপ 1 এ এইটা একটা ম্যাথ ছিল, এইটা যদি মুছা দেই তাহলে টাইপ 1 এ এইটা আরেকটা ম্যাথ না? তার মানে যখন আমার একটা উন্নতি কোণ দেয় তখন আমি টাইপ 1 দিয়ে করছি, আর যখন দুইটা উন্নতি কোণ দেব তখন আমি টাইপ 2 দিয়ে করব। একটা উন্নতি কোণের সময় আমার সমকোণী ত্রিভুজের খেলা ছিল একটা নিয়ে, দুইটা উন্নতি কোণ দিলে আমার সমকোণী ত্রিভুজের খেলা হবে দুইটা নিয়ে। এই বোঝা কি কোনো সমস্যা? এখন আপনি এইচ এর মানটা, এইচ এর মান, এখন সমীকরণের খেলা, এইচ এর মান 1 নম্বরে বসান। তাহলে এক্স প্লাস 25 সমান সমান √3 ইন্টু এক্স। তাহলে ফাইনালি এখান থেকে এক্স এর মান আসবে 12.5। তাহলে এক্স এর মান কি 12.5 চাই পাইছেন? আর আপনার দ্বারা চাইছি কি কিছু করি নাই, এইচ এর মান 1 নম্বরে বসাইছি, এই 1 নম্বরে আমি এইচ এর মানটা বসাইছি, এইচ সমান কি √3 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এখন এই এক্স এর মানটা আমি যদি 2 নম্বরে বসাই দেই, এক্স এর মানটা যদি আমি 2 নম্বরে বসাই দেই তাহলে আমার গল্প শেষ। সবাইকে বুঝছেন? তাহলে গল্পটা কি, আপনি এই সমকোণী ত্রিভুজ থেকে একটা সম্পর্ক পাবেন, এই সমকোণী ত্রিভুজ থেকে একটা সম্পর্ক বের করবেন। এখন যে দুইটা সমীকরণ বের করছি এখান থেকে সমীকরণের নরমাল নিয়ম অনুসারে আমি এইচ আর এক্স এর মান বের করব। তাহলে দেখেন অঙ্কটা যদি সমাধান দেখেন অনেক বড়, গাইড বই পড়ে পড়তে গেলে কিছুই বুঝবেন না। এখন এই ম্যাথ কি আপনার জীবনে ভুল করার কোনো সুযোগ আছে? টাইপ 2 এই ম্যাথ কিন্তু অনেকবার আসছে। সবাই যদি এটা বুঝে থাকেন, আমি আরো একটা ম্যাথ করাবো, লেখেন টাইপ
সরি এক্সাম্পল 1 ফুল ডান। আমি কিন্তু একদম পিওর বেসিক দিয়ে করাইছি, জাস্ট কি এই একটা সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এই একটা দেখছেন কত সোজা, কোনো কাহিনী কিছু করছি, কোনো কাহিনী কি আমরা করছি? আচ্ছা সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? এটা কিন্তু আসার মতো টাইপ। কোণ এডিসি আপনার কি, এটা তো সমকোণী ত্রিভুজই হয় না, এই যে কোণ এডিসি এটা আপনি 30 ডিগ্রি ধরবেন কোণ হিসাবে, আপনি তারা সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতিক অনুপাতে নিচ্ছেন। এই যে বলছেন যে কোণ, একজন একটা ভুল প্রশ্ন করছেন, উত্তর পাইছেন? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 7, সবাই একটু ফিডব্যাক দেন। সাইন ট্যান কস কখন হবে, পেয়ারটা বলে দেই। সাইন যদি লম্ব আর অতিভুজ এর হিসাব হয়, লম্ব আর অতিভুজ। কস যদি ভূমি আর অতিভুজ, মনে করেন আপনার লম্ব দেয়া আছে অতিভুজ চাইছে তখন সাইন, ভূমি দেয়া আছে অতিভুজ চাইছে বা অতিভুজ দেয়া আছে ভূমি চাইছে তখন কস। আর যখন লম্ব আর ভূমি মানে সোজা বাংলা এই দুইটার মধ্যে যে কোনো একটা দেয়া আছে আরেকটা চাইছে সাইন, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেয়া আছে আরেকটা চাইছে কস, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেয়া আছে আরেকটা চাইছে, তাহলে হচ্ছে ট্যান। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 7, একদম সেম ম্যাথ, শুধু একটু বাংলা ভাষার পার্থক্য। কি বলছে দেখি, 7 নম্বর কোশ্চেন একটু মনোযোগ দিয়ে দেখেন, একদম সেম ম্যাথ, শুধু বাংলা ভাষাটার একটু চেঞ্জ আছে, এইখানে দেখাচ্ছি। একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 15 মিটার পিছিয়ে গিয়ে দেখলো যে স্তম্ভটির উন্নতি কোণ 45 ডিগ্রি হয়েছে। স্তম্ভটির উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করুন। খুব মনোযোগ সহকারে বোঝেন। একটা নদীর তীরের কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে, এই হলো অপর তীর। আচ্ছা অপর তীরে একটি স্তম্ভের উন্নতি কোণ, উন্নতি কোণ মানে কি, যে কোনো একটা বিন্দু নেন, এই বিন্দুতে কত 60 ডিগ্রি। আচ্ছা তারপর কি বলছে, ওই স্থান থেকে 15 মিটার পিছনে, 15 মিটার পিছনে যান, পিছনে যে স্তম্ভটির উন্নতি কোণ কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বলছে কি স্তম্ভটির উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এইটা। আচ্ছা স্তম্ভটির উচ্চতা আর নদীর বিস্তার, বিস্তার হচ্ছে এইটা। এই এতটুকু শেখানোর জন্য শুধুমাত্র আমি ছবি আঁকলাম, তারপর বাকি গল্পটা এক্সাম্পল 1 এর ছবি যা ছিল এটার ছবি হতা। প্রশ্নটা বোঝেন, একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক ঠিক সোজাসুজি অপর তীরে, এই হলো অপর তীর। এখানে একটা স্তম্ভের উন্নতি কোণ, উন্নতি কোণ মানে কি, যে কোনো একটা বিন্দু নেন নিয়ে কত 60 ডিগ্রি। এইবার তার 15 মিটার পিছনে উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি। এইবার চাইছে কি স্তম্ভটির উচ্চতা, উচ্চতা মানে কি এটা চাইছে, স্তম্ভটির উচ্চতা মানে এটা চাইছে, আর বিস্তার, বিস্তার হচ্ছে এতটুকু, এতটুকু চাইছে। তাহলে সব কি আগের গল্প না? আগের মতো করে আপনি এই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে খেলবেন, আবার এই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে খেলবেন। মানে গতবার আমরা শুধু এবি বের করছিলাম, তার আগে কি এবি বের করার জন্য কি বিসি বের করা লাগছিল না, এক্স। এই জায়গায় আপনার কাছে এবিও চাইছে, নদীর বিস্তার এতটুকু হচ্ছে নদীর বিস্তার, প্রয়োজনে লিখে নেন নদীর বিস্তার। এই বিস্তার কই, বিস্তার হচ্ছে এই যে এতটুকু, এই যে বিসি। সবাই যদি আমার কথা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ টু ডান।
টাইপ 2 ডান। পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি যেই সলিউশন দিছি একটা সলিউশনও দেখবেন না, গল্প খুব ইজি। টাইপ 2 আমি সামারি করে দিচ্ছি, আপনার টাইপ 2 সবগুলোর ফিগারেই, টাইপ 2 যতগুলা ম্যাথ আছে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন সবগুলোর ফিগারই হচ্ছে এইটা, সবগুলোর ফিগার এইটা, এই ফিগার। তার মানে সবগুলোর কমন গল্প কি, এই সমকোণী ত্রিভুজ নিয়ে একবার কাজ করব, এই সমকোণী ত্রিভুজ নিয়ে একবার কাজ করব, তাহলে দুটো সমীকরণ দাঁড়াবে, এইবার যা চাইছে তা বাইর করব। আমি কি বুঝাইতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে ভাইয়া সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। এর কাজ কিচ্ছু না, ছবি আঁকা, একে শুধু দেখা যে সাইনে নেব, কজে নেব না টেনে নেব। এক ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো। আপনাদের কইলাম একটু রিভিউ দিতে, রিভিউ দিলেন 4 জন না 5 জন, খুব কষ্ট পাইছি, খুবই কষ্ট পেয়েছি ভাইয়া। রিভিউ দিতে বললাম মাত্র 4 জন না 5 জন রিভিউ দিছেন। যাক সমস্যা নেই, আর রিভিউ দেওয়া লাগবে না। সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হচ্ছে। টাইপ 3 পড়াবো তারপর। এই চ্যাপ্টার হলো সবচেয়ে সোজা চ্যাপ্টার। আমার ব্যক্তিগত ধারণা 44তম রিটার্ন এই চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 কি ডান হয়েছে নাকি? আমার আবারও বলতেছি, আমার ব্যক্তিগত ধারণা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এবং টাইপ 2 দিয়ে কোশ্চেন আসার চান্স আরো বেশি। টাইপ 2 এর একটা ম্যাথ তো কেউ বাসায় সমাধান দেখে করবেন না, প্রত্যেকটা ম্যাথ নিজে করবেন। আমি যে কনসেপ্ট দেখা দিছি এই কনসেপ্ট দিয়ে সব ম্যাথ হবে। আমি ঠিক যেই কনসেপ্টটা মাথায় আপনাকে গাইথা দিলাম এই কনসেপ্ট দিয়ে করবেন। আচ্ছা এবার আসেন টাইপ 3, এটাও মাস্ট টু নো। টাইপ 3 এর প্রথমে আসেন সোজা অঙ্কটা করাই, তারপর একটা প্যাচের অঙ্ক করাবো। টাইপ 3 মাস্ট টু নো। অঙ্ক নম্বর 1, এটা খুব ইজি ম্যাথ। আমি প্রথমে একটু ছবিটা এঁকে নেই, তাহলে আমারও বুঝাইতে সুবিধা, অঙ্কটা করতে আমার কম সময় লাগে। কারণ আপনাদের পরীক্ষা এত আগে, মানে অক্টোবর মাসে, খুবই অল্প সময়। একটু যদি মনোযোগ সহকারে, সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। আজকে হচ্ছে আপনাদের 14 নম্বর ক্লাস, আজকে হচ্ছে আপনাদের 14 নম্বর ক্লাস। আপনাদের ব্যাচের আমি ক্লাস শুরু করছি 26শে জুন থেকে। আমার জানা মতে আমি মানে সবার লাস্টে বাংলাদেশে অনলাইনে রিটেন ম্যাথ ব্যাচের ক্লাস শুরু করছি 26শে জুন। মাঝখানে এক সপ্তাহ ঈদ ছিল। আজকে হচ্ছে জুলাই মাসের 31 তারিখ। আমরা কিন্তু অলরেডি 14টা ক্লাস করে ফেলছি। আর একটা ক্লাস হয়ে গেলে আমাদের ফুল 3 সেট শেষ। এবং আমরা ইতিমধ্যে যা করছি ক্লাস, তা দিয়ে কিন্তু আমাদের 43 রিটেনে 15 মার্কের প্রশ্ন আসছে। তার মানে আমরা কিন্তু টোটাল সিলেবাসে 60 মার্কের কোশ্চেন হয়, আমাদের কিন্তু আরেকটা ক্লাস হইলেই 25% কমপ্লিট। কথা কি বুঝছেন? তাহলে আমি সবার শেষে সিলেবাস শুরু করলাম, মানে পড়ানো শুরু করলাম। আপনার ফ্রেন্ড যারা অন্য কোথাও পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন এখন মতো কি কি শেষ হয়েছে, তাদের কয়টা ক্লাস হয়েছে। হয়তো 14টার থেকে বেশি ক্লাস তারা নিতে পারে, কিন্তু কতটুকু সিলেবাস শেষ হয়েছে এবং কতটুকু এফেক্টিভ ভাবে শেষ হয়েছে এটা একটু জানবেন। কথা কি বুঝছেন? আমি যখন ধৈর্য ধরে প্রত্যেকটা ম্যাথের সমাধান করে দেই, আমি তো এই 14 ক্লাসের পড়া পড়াইতে লাগতো আমার 30 ক্লাস বা 25 ক্লাস। এতে আপনার লাভ আছে, কারণ আপনার সব কোশ্চেন কি সরাসরি আসবে নাকি? আচ্ছা এইবার আমরা একটু প্রথমে ছবিটা বুঝি, তারপর হচ্ছে আমরা গল্পটা শিখবো। আর এগুলারও ভাই চাইলে শর্টকাট আছে, কিন্তু রিটেন ম্যাথ শর্টকাট দিয়ে শিখে বলে একটু নিজের কাছে বিব্রতকর মনে হয়। কথা কি বুঝছেন? আমি যে আগের অঙ্কটা করাইছি মানে টাইপ 2, এটাও কিন্তু শর্টকাট আছে। যদি কেউ না বোঝে তাহলে কি করবেন? কিন্তু রিটেনও যদি এই সিস্টেম শিখিয়ে দেয়, এটা বাণিজ্যদের প্রশ্ন না যে রিটেনও নাকি বলে শর্টকাট দিয়ে করা যায়। আচ্ছা ভাইয়া, আমরা একটু এবার পুরো বিষয়টা বুঝি।
খুব মনোযোগ সহকারে পুরো বিষয়টা আমরা একটু বুঝবো। আচ্ছা, কি বলা হয়েছে? এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। আমরা 2 নম্বর এক্সাম্পলটা করব। এক্সাম্পল নাম্বার 2, এক না, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখেন, 64 মিটার লম্বা একটি খুঁটি। আচ্ছা, খুব মনোযোগ সহকারে আমরা বিষয়টা বুঝি। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে, এটা হচ্ছে আমার একটা খুঁটি, এই খুঁটিটা বসে কি 64 মিটার। আচ্ছা, তাহলে আমি মার্কিং পরে করতেছি। তাহলে এই হলো আমার একটা খুঁটি, এই খুঁটিটার দৈর্ঘ্য বসে কত? 64 মিটার। আচ্ছা, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই যে আমার একটা 64 মিটার লম্বা একটা যে খুঁটি, এটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই। তার মানে মনে করেন আমরা তো অনেক সময় গাছ ভাঙা পড়লে পুরো পড়ে নাই, এরকম করে পড়ে না। আচ্ছা, বলছে কি খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে খুঁটিটা, এটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই যে ভাঙা পড়ছে, এই হলো ভাঙা পড়াটুকু, ভাঙা পড়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বিষয়টা একটু বোঝেন। আপনি মনে করেন একটা গাছ, এই গাছটা ভেঙে পড়ছে, ঝড়ে ভেঙে পড়ছে। ঝড়ে যদি ভেঙে পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, তাহলে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইলে এই অংশটা কি ভাঙা পড়া অংশ? আচ্ছা, এই অংশটাও কি ভাঙা পড়া অংশ না? এই হলো আমার পুরো দৈর্ঘ্য। পুরো বিষয়টা বুঝেন, এই ছবিটা বোঝাই খেলা। এই পুরাটা হচ্ছে আমার 64 মিটার। আচ্ছা, এই জায়গায় এসে সে ভাঙা পড়ছে, তাহলে ভাঙা পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় ভূমির সাথে, তাহলে ভূমির সাথে সে কত কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, এই পুরাটা হচ্ছে আমার 64 মিটার, তার মানে আমার এবি হচ্ছে 64। খুব ভালো কথা, এবি হচ্ছে আমার 64। এই জায়গায় এসে সে ভাঙা পড়ছে, তার মানে ভাঙা পড়ার যতটুকু দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বিসি। ভাঙা পড়া ভূমির সাথে, তাহলে এতটুকু কি ভাঙা পড়া অংশ? সিডি। তাহলে বিসি সমান কি আমি সিডি লিখতে পারি? এইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন মানে কি? কোণ এডিসি। কোণ এডিসি সমান কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই পুরোটা যদি আমার 64 হয়, আর আমি যদি এই এসিটা চাইছি, এসি সমান যদি আমি এইচ ধরি, তাহলে এই বিসি সমান কি হবে? 64 মাইনাস এইচ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? গল্পটা বুঝেন। আপনার এইটা হলো 64 মিটার। আচ্ছা, এই জায়গায় এসে সে ভাঙা পড়া ভূমির সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই জায়গায় আমি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। তাহলে এতটুকুর দৈর্ঘ্য যা, এতটুকুর কি দৈর্ঘ্যতা, তাহলে এই পুরাটা যদি 64 হয়, আর বাকি এটারে যদি আমি এইচ ধরি, তাহলে এতটুকু কি 64 মাইনাস এইচ। তাহলে এইটা কি 64 মাইনাস এইচ, কোণটা কি 60 ডিগ্রি। আমি কি ফিগারটা বুঝাইতে পারছি? আমি যদি ফিগারটা বুঝাইতে পারি, সবাই একটু লেখেন এফ ডান। আমি যদি ফিগারটা বুঝাইতে পারি, সবাই একটু লেখেন এফ ডান। আমি যদি ফিগারটা বুঝাইতে পারি, একটু সবাই লেখেন তো এফ ডান। আমি কি ফিগারটা বুঝাইতে পারছি নাকি? আপনার কাছে তো ভাইয়া চাইছে কি, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করেন। আমি প্রশ্নে আসতেছি ভাইয়া, একটু ওয়েট করেন। আপনাদের কি চাইছে আমি আসতেছি, আগে ফিগারটা লেখেন ডান হয়েছে নাকি। বিসি সমান কেন এইচ ধরি নি, আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। সবাই আগে একটু এই পর্যন্ত লেখেন এফ ডান হয়েছে নাকি। আচ্ছা, এফ ডান হয়েছে। আচ্ছা ভাইয়া, এইবার আসেন, এইটা হচ্ছে কি আমার লম্ব, আর এইটা হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে আমার যদি লম্ব আর অতিভুজ দেয়া থাকে, খুব মনোযোগ সহকারে দেখেন, এখনকার গল্প খুব ইজি। আমার এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এখন এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দেয়া থাকলে কি সাইন, তাহলে সাইন কোণ এডিসি সমান কি এসি ডিভাইডেড বাই সিডি। আচ্ছা, তাহলে বা সাইন 60, এসি মানে হচ্ছে এইচ, সিডি মানে হচ্ছে আমার 64 মাইনাস এইচ। তাহলে আলটিমেটলি আমার এইচ এর মান আসে কত? এইচ এর মান আসে হচ্ছে 29.702। আচ্ছা,
702। এখন আপনার কাছে তো ভাইয়া এইচ চাই নাই, আপনার কাছে চাইছে কি খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করুন। খুঁটির ভাঙ্গা অংশ কি এইটা না? খুঁটির ভাঙ্গা অংশ কি এইটা না? আপনার প্রশ্নটা পড়েন, আপনার কাছে তো এতটুকু এইচ চাই নাই, আপনার কাছে চাইছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। দ্যাট মিন্স কি এই বিসি চাইছে, তাহলে বিসি মানে কি 64 মাইনাস এইচ, তাহলে 64 মাইনাস এইচ মানে কত 29.702। তাহলে এখানে যেটা বিয়োগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার 34 পয়েন্ট সামথিং। সবাইকে আমার কথা বুঝছেন? আপনার কাছে চাইছে তো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, তাহলে এতটুকু হচ্ছে আমার খুঁটির ভাঙা অংশ, এইটা হচ্ছে আমার খুঁটির ভাঙা অংশ। এই কারণে তো আমি বিসি সমান সমান সিডি লিখতে পারছি। আমি এই সিডির মান 64 মাইনাস এইচ কিভাবে লিখছি, এতটুকু হচ্ছে আমার খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, এটাও কি আমার খুঁটির ভাঙা অংশ, আর এতটুকু হচ্ছে আমার এইচ। কথা কি আমি বুঝাইতে পারছি? কথা কি আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। এই পর্যন্ত যদি আমি সবাইকে বুঝাইতে পারি তাহলে একটু লেখেন এক্সাম্পল 2 ডান। সবাই একটু লেখেন এক্সাম্পল 2 ডান। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এক্সাম্পল 3 এটার পাশে সবাই লেখেন বি কেয়ারফুল। এক্সাম্পল 3 এর পাশে সবাই লেখেন বি কেয়ারফুল। এক্সাম্পল 3 এটার পাশে সবাই বি কেয়ারফুল লেখেন। পরীক্ষায় এই কোশ্চেনটা আসলে অনেকেই ভুল করবেন, খুব মনোযোগ সহকারে প্রশ্নটা আমরা বুঝবো। আজকে আমরা এই কোশ্চেনটাই লাস্ট সলভ করব, কারণ আজকে আরেকটা টাইপ যদি আমি অবনতি কোণের পড়াই অনেকেরই মাথায় নাও ঢুকতে পারে, কারণ এগুলো সোজা বুঝলে আবার না বুঝলে অনেক কঠিন। এই কারণে আমি আজকে উন্নতি কোণ নিয়েই থাকি, আজকে আমি আর অবনতি কোণের টাইপটা পড়াবো না, তাহলে অনেকে আবার একটু প্যাচ খেয়ে যাবেন। আজকে আমরা লাস্ট ম্যাথ আজকের ক্লাসে টাইপ 3, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। খুব ইজি সিস্টেম, আমরা শিখবো একটু ঠান্ডা মাথায়। আচ্ছা, প্রথমে আমি একটু ছবিটা আঁকি, তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিতেছি। খুব মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে দুই ভাবে ম্যাথটা সলভ করা যায়। আমি এখন যে নিয়মটা দেখাবো এইটা হচ্ছে ইজি নিয়ম, আমি দুই নিয়মে সলভ করে দিয়েছি। যেমন এক্সাম্পল 3, 4, 5 তিনটা একই ম্যাথ। আমি এক্সাম্পল 3 এক নিয়মে করছি, 4 আর 5 আরেক নিয়মে করছি, কিন্তু আমি এখন যেই নিয়মটাতে করাবো আপনারা 3, 4, 5 সবই এই নিয়মেই করবেন। খুব মনোযোগ সহকারে দেখেন, বলা হয়েছে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। আচ্ছা, বলা হয়েছে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করুন।
গতবারের কোশ্চেনের প্যাটার্ন আর এইবারের কোশ্চেনের প্যাটার্ন একই, শুধু পার্থক্য হইলো এইবার এই গাছটার সম্পূর্ণ দৈর্ঘ্য চাইছে, মানে এবি চাইছে। খুব ভালো কথা। আচ্ছা, প্রশ্নটা পড়ি। একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ, এই যে ভাঙ্গা অংশ, বিষয়টা বুঝেন, এটা কিন্তু ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে নাই, খেলাটা এখানে। আপনারা বলছে কি একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ, এই যে ভাঙা অংশ, এই ভাঙা অংশ দ্বন্দ্বয়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কথা কি বুঝেন? এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে নাই। সবাই কি আমার কথা মনোযোগ সহকারে বুঝছেন? আপাতত একটু বুঝা যান। আচ্ছা, এখন ভাইয়া আপনি যদি সারা জীবন আমরা ম্যাথ করলাম কি এই যে ভূমির সাথে কোণ উৎপন্ন করা দিয়ে, তাই না? আচ্ছা, এখন আপনি যদি এই 30 ডিগ্রিতে ধৈর্য ম্যাথ করতে যান তাহলে বহুত পেশাল আছে। অতিভুজের কনসেপ্ট, লম্বের কনসেপ্ট, ভূমির কনসেপ্ট, অনেক কিছু চেঞ্জ হবে। সুতরাং আমরা এই ঝামেলাতে যাবই না। যেহেতু কোশ্চেনটা আপনার কি বলছে ভাঙা অংশ দ্বন্দ্বয়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু আমার যদি ভাই কোশ্চেনটা এইরকম না দিয়া মনে করেন সে এইরকম দিত, আপনি আমাদের তো 30 ডিগ্রির কথা ভুলে যান, এটা নাই। আপনারা যদি কোশ্চেনটা এই জায়গায় এটা না বললে বলতো 60 ডিগ্রি কোণ ভূমির সাথে উৎপন্ন করছে, তাহলে আপনি কি করতেন? আমার এই দেয়া আছে, তারপর কি বলছে গোড়া থেকে 12 মিটার দূরে, তাহলে এই বিসি কত? 12 মিটার, বিসি পাইছি 12 মিটার। আচ্ছা, তাহলে আমার এইটা হইলো কি ভাঙ্গে গেছে এই অংশটুকু, তাহলে এই ভাঙা অংশ আর এই ভাঙা অংশ দুইটা কি একই লেখা যাবে গত ম্যাথ অনুসারে, তাহলে কি সিডি সমান সমান কি এডি। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইলো? এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে আমরা যাব কিসে? কজে। তাহলে কজ কোণ বিসিডি সমান সমান কি ভূমি বাই অতিভুজ, বিসি ডিভাইডেড বাই সিডি। তাহলে বা cos 60 সমান সমান বিসি হচ্ছে 12, সিডি সিডির মতো থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি cos 60 এর মান বসাই তাহলে আলটিমেটলি আমরা সিডির মান পাবো 24। তাহলে সিডির মান যদি আমরা 24 পাই, সিডির মান যদি আমরা 24 পাই, আমরা জানি কি সিডি সমান সমান এডি, তাহলে সিডির মান যদি 24 হয় তাহলে এডির মানও কত? 24। তাহলে এডির মানও কত? 24। আচ্ছা, আপনার টার্গেট কি? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চাইছে, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মানে কি? এবি চাইছে। তাহলে এবি মানে কি? এডি প্লাস বিডি। এডি মানে কি? এবি মানে কি? এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। আচ্ছা, তাহলে আমি এডি পাইছি। এখন আমি যদি কোনোভাবে এই বিডিটা বের করতে পারি, কোনোভাবে যদি এই বিডিটা বের করতে পারি তাহলে কি আমার খেলা শেষ। আচ্ছা, কিভাবে এখন বের করব? আপনার এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে আমার ভূমি, এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। যদি আমরা এইবার এই কনসেপ্টে চিন্তা করি, এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাহলে লম্ব আর ভূমি থাকলে কি ট্যান, তাহলে ট্যান কোণ বিসিডি সমান সমান কি বিডি ডিভাইডেড বাই বিসি। তাহলে বা tan 60 সমান সমান কি বিডি হচ্ছে কত বাইর করতে হবে, বিসি দেওয়া আছে কত 12। তাহলে এখান থেকে ফাইনালি বিডি আসে কত 12√3, 12√3। তাহলে আপনি এডি পাইছেন 24, বিডি পাইছেন 12√3। এটা যোগ করলে কি অঙ্ক শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? এটা হচ্ছে সবথেকে ইজি সলিউশন। 4 নম্বর 5 নম্বরে এই সলভ করবেন। আমি আবার পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি, তারপর আমি আসবো এই 30 ডিগ্রি গেল কই, কথা কি বুঝছেন? তাহলে আমরা প্রথমে আবার পুরো সলভটা বুঝি, আমরা আবার একটু সলভটা বুঝি। আমার গল্প কি, আমারে বলছে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে, মানে এবি বের করতে। তাহলে এবি মানে কি এডি প্লাস বিডি। তাহলে আমার টার্গেট হচ্ছে একবার এডি বের করবো, একবার বিডি বের করবো। আচ্ছা, তাহলে আপনি যদি এই ত্রিভুজ চিন্তা করেন, এইটা চিন্তা করি, এইটা হলো আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে এখানে কি ট্যান কোণ বিসিডি সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই জায়গায় বা tan 60 সমান সমান কি বিডি হচ্ছে বাইর করব, বিসি হচ্ছে 12। তাহলে এখান থেকে ফাইনালি আমি বিডির মান পাবো, তাহলে বিডি পাইছি। আচ্ছা, এখন আমার লাগবে এডি। এডি তো আর বাইর করা যাবে না, বাইর করবো কি সিডি। তাহলে আমার এটা হচ্ছে লম্ব ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সূত্র কি cos, cos কোণ বিসিডি ইজ ইকুয়াল টু সামথিং করে আমরা সিডি বের করলাম। তাহলে সিডি আর এডি যেহেতু সমান, তাহলে এডিও পাইলাম। তাহলে এডি আর বিডি বসাই দিলে কি গান শেষ। এই পর্যন্ত আমরা বুঝছি। এখন প্রশ্ন হলো এই জায়গাতে বাইর করছিলাম 30 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি পাইলাম কই, বিষয়টা বুঝেন। আপনি যদি ভাইয়া এই 30 ডিগ্রি নিয়ে ম্যাথ করতে যান, ডেঞ্জারাস কঠিন হয়ে যাবে। কি হবে আমি এটা বলতেই চাই না, কারণ বললেই মাথায় জিনিসগুলো খেলবে, এটা ভুলে যান।
এইটা যদি 30 ডিগ্রি হয়, বিষয়টা বুঝেন, এইটা 30 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। এইটা 30, এইটা 90, তাহলে 30 আর 90 কত? 120। তাহলে এইটা কত? 60। তার মানে আপনার যদি কখনো কোশ্চেনে এই কোণটা দেয়া থাকে, আপনি এইটার মান জানেন কত? 90, আর এটা দেয়া আছে কত? 30। তাহলে 90 আর 30 কত? 120। তাহলে এই কোণটা অটোমেটিক কত হবে? 60 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো এই কোণটা দেয়, আপনি তো জানেন এটা যেহেতু এক সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এই কোণটার মান হবে কত? 60 ডিগ্রি। তাইলে এখন আপনার কি সব ইজি হয়ে গেছে না? কারণ আমরা এই রকম কোণ দিয়ে তো ম্যাথ করতে অভ্যস্ত। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারি নাই? কেন আমি এদিকে গেছি, এই কেনটার উত্তর দিলে অনেকে প্যাস খেয়ে যাবেন। আপনারা 3 নম্বর ম্যাথটা যদি বুঝে থাকেন, 4 আর 5 আমি কেন দিয়েই করাইছি। 4 আর 5 কেউ যেই নিয়মে আমি শীটে সলভ দিছি সেই নিয়মে করবেন না, সবাই এই নিয়মে করবেন। এইটাই হচ্ছে সবচেয়ে ইজি মেথড, পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্স নাই। সবাই কি এক্সাম্পল 3টা বুঝছেন কিনা? এটার পাশে লেখেন বি কেয়ারফুল, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। আরেকটা টাইপ করাইলে মাথায় ঢুকবে না অনেকেরই, তাহলে আজকে আর ওইটা অবনতি কোণে গেলাম না। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতি ভাবছিলাম আরো একটা ক্লাস নিলে শেষ হবে, এখন হচ্ছে একটা না আরো 2টা ক্লাস লাগবে। আগামী ক্লাসে প্রায় শেষ হয়ে যাবে, পরেরটা একটু অল্প ক্লাস হবে। এখন আমি পড়াইলে আমার নিজেরও মাথা ধরে গেছে, আপনাকেও মাথা ধরে যাওয়ার কথা। আজকের পড়া সোজা আবার কঠিন, বুঝলে সোজা, না বুঝলে অনেক কঠিন। আমার নিজেরও মাথা ধরে গেছে, এই কারণে আরেকটা টাইপ আমি নিজে এই কারণে পড়াচ্ছি না। আবার আপনারা প্যাচ খেতে পারেন অবনতিকোণ। টাইপ 4 একদম ইজি, সমস্যা নেই। আমাদের ত্রিকোণমিতি আরো 2টা ক্লাস লাগবে। আচ্ছা, আর একটু বলে দেই, আমরা নেক্সট পড়ব আমার দৃষ্টিতে ম্যাথের সবচেয়ে সোজা টপিক, সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। আমাদের আর 2টা ক্লাস হলেই ত্রিকোণমিতি শেষ। বীজগাণিতিক সূত্রাবলী প্লাস উৎপাদক, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। বীজগাণিতিক সূত্রাবলী যারা কম পারেন, এটা কারো কম পারা উচিত না, যারা কম পারেন আমার 44 প্রিলির ক্লাসগুলো করে নেবেন। আমি বীজগাণিতিক সূত্রাবলী খুব অল্প টাইমে পড়াবো, কারণ এটা আপনারা সবাই পারেন অথবা জানেন। যেতটুকু আপনাদের একটু কম জানা থাকতে পারে বা যেটা আমার শিখানো দরকার ততটুকু আমি শিখাবো, বাকিটা আপনাদের নিজেদেরই করতে হবে। সবাই 44 পিলি থেকে যাদের দুর্বলতা আছে তারা বীজগাণিতিক সূত্রাবলী একটু দেখে নিন, আর যাদের দুর্বলতা নাই তাদের কষ্ট করে 44 পিলি দেখার দরকার নাই, শুধু ফর্মুলাগুলো একবার দেখলেই হবে। উৎপাদকের সাথে পিলির পড়ার সাথে অনেক পার্থক্য আছে, সুতরাং উৎপাদক দেখার দরকার নাই পিলি থেকে আপাতত। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন আমাদের কিন্তু ক্লাসের পর ত্রিকোণমিতিক অনুপাতের উপর পরীক্ষা হবে। ভাইয়া আমার কিচ্ছু করার নাই, আপনাদের পরীক্ষা অক্টোবরে, আমাকে সপ্তাহে 4 দিন পড়াইতে হবে এবং একটু ফাস্ট থাকতে হবে, তা নাহলে আমি সিলেবাস শেষ করবো কিভাবে? কথা কি বুঝছেন? এখন আপনারা যদি করেন যে ভাইয়া সপ্তাহে 3 দিন পড়ান, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সিলেবাস কিভাবে শেষ হবে? তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ভাইয়া আমি কিন্তু চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বেসিক নির্ভর পড়াইতে, যাতে আপনি একটা ম্যাথ দিয়ে নিজে 10টা ম্যাথ করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই মান টান ভাঙ্গা এগুলো যদি পুরো সমাধান করে দেন, তখন কিন্তু ভাইয়া আমাদের ক্লাসটার মেইন যেটা টার্গেট এইটা থাকবে না, তখন আপনার সমাধান তো আমি শিটেই দিয়ে দিছি। এখন আপনারা যদি আমার রিটেনে আসা 2 + 6 = 8, 2x + x = 6, তাহলে বা x এর মান কত বের এইটাও যদি আমার হাতে কলমে করে দেওয়া লাগে, এটা তো সম্ভব না রিটেনে। তাহলে আমাদের নেক্সট মঙ্গলবার দিন হচ্ছে ফিগার না আঁকলে অঙ্ক করবেন কেমনে? এই একজন যে কোশ্চেন করতেন ফিগার আঁকতে হবে, ফিগার না আঁকলে অঙ্ক করবেন কিভাবে? ফিগার তো মাস্ট, ফিগার এঁকেই তো অঙ্ক করবেন। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট মঙ্গলবার দিন ক্লাস, এবং মঙ্গলবার দিন হচ্ছে আমরা ক্লাস শেষ করার পর পরীক্ষা দেব। অনেকে লাস্টে যায় সপ্তাহে 7 দিন পড়াবে সিলেবাস শেষ করার জন্য। আর আপনাদের জন্য আরেকটু ভালো একটা খবর আছে, আমরা বীজগাণিতিক সূত্রাবলী যখন পড়া শুরু করব তখন থেকে আমাদের উপপাদ্য পড়া শুরু হবে। আমরা উপপাদ্য ফাঁকে ফাঁকে পড়ব, যাতে প্রথম থেকে আমরা উপপাদ্যের সাথে রানিং থাকতে পারি। পিলির লিঙ্ক দেয়া আছে, এই যে 44 পিলির গ্রুপের লিঙ্কটা আপনাদের এই গ্রুপে দেয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই একটু আজকের পড়াটুকু পড়ে ফেলেন, টাইপ 1 থেকে 3।